প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে 23শে জুন। বাংলাদেশের ইতিহাসে দিনটা একটা আলাদা গুরুত্ব আছে, যদিও এটি একটি সংগঠনের প্রতিষ্ঠার দিন। 75 বছর আগে 1949 সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে জন্ম নিয়েছিল আওয়ামী মুসলিম লীগ, যেটি পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে সব দলের সব মানুষের সব গণমানুষের সংগঠনে পরিণত হয়। এবং এই আওয়ামী লীগ 23 বছরের মুক্তি সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধ প্রতিটি ধাপে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের যে স্বাধীনতা বঙ্গবন্ধু নেতৃত্বে এসেছে সেটাও আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। এখন বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আওয়ামী লীগ টানা 4 মেয়াদে দেশ শাসন করছে। দেশের অনেক উন্নতি হয়েছে, তারপরও সংগঠন হিসাবে 75 বছরে পূর্ণ করা আওয়ামী লীগের অনেক অর্জন যেমন আছে, তেমনি অনেক চ্যালেঞ্জও আছে দলের সামনে। রোজ গার্ডেনের যে ফুল ফুটেছিল সেই গোলাপের সৌরভ দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়েছে, সাথে গোলাপের কিছু কাটার আঘাতও আমাদের সইতে হচ্ছে কখনো কখনো। যেমন এই যে টানা 4 মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতা থাকা, এই সময়ে ভোটাধিকার নিয়ে অনেক কথা হয়, মানবাধিকার নিয়ে অনেক কথা বলা হয়, সাম্প্রদায়িকতার উত্থান নিয়ে অনেক কথা বলা হয়। ফলে আমরা আজকে একটু পিছন ফিরে তাকাবো, একটু সামনের দিকে তাকাবো যে আওয়ামী লীগের কাছ থেকে জাতির প্রত্যাশা, জাতি কী চেয়েছিল, কী পেয়েছে এবং সামনের দিকে আওয়ামী লীগ কী করতে পারে, সেটাই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের শিরোনাম 75-এ আওয়ামী লীগ। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করছি। জনাব সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করছি যে একটু যদি আপনার কাছে একটা ছোট্ট মূল্যায়ন শুনি যে 1949 সালে যখন আওয়ামী লীগ গঠিত হলো, মানে 47 সালে পাকিস্তান গঠনের মাত্র 2 বছরের মধ্যে নতুন একটা সংগঠন করতে হলো। কী সংগঠন? যে ক্ষমতায় তখন মুসলিম লীগ, সেই মুসলিম লীগকে দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না, জনগণের একটা মুসলিম লীগ লাগবে, সেই কারণে আওয়ামী মুসলিম লীগ। মাত্র পাকিস্তান গঠনের 2 বছরের মধ্যে আমাদের আশাভঙ্গ হলো। সেই প্রেক্ষাপটটা দিয়ে একটু যদি আপনি আওয়ামী লীগের কথা একটু শুনি যে কেমন দেখলেন এই 75 বছর। আপনার প্রশ্নের প্রেক্ষাপটে ইতিহাসের নিরিখে আমি বলছি যে আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের প্রথম বিরোধী দল মুসলিম লীগের বিরুদ্ধে। তবে প্রথম বিরোধী দল শুধু নয়, এই দলটির নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রথমত দলটির নামকরণ। আমি ব্যক্তিগতভাবে যে তথ্য পাই তাতে দেখা যায় যে হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি এই দল গঠনের অন্যতম সংগঠক ছিলেন, তিনি স্বাধীনতার পরপরই অর্থাৎ 47-এ পরপরই পীর মানকি শরীফকে বলেছিলেন যে আওয়ামী মুসলিম লীগ নামে একটি বিরোধী দল গঠন করুন। তিনি করেছিলেন, কিন্তু হালে পানি পাননি তেমন একটা। তো সেই জন্য হোসেন শহীদ সরওয়ার্দী এই দলটির উপর আস্থা স্থাপন করলেন। আবার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি প্রথম সর্বসম্মত সভাপতি, তার নামও পাই। তবে সভাটা হয়েছিল মুসলিম লীগের কর্মী সম্মেলন এবং সভাপতিত্ব করেছিলেন আতাউর রহমান খান। আর আজকে যে রোজ গার্ডেন, তার দোতলায় ফরাস পেতে সভা হয়েছিল। সর্বসম্মতিক্রমে আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি হলেন। তাকে দায়িত্ব দেয়া হলো যে তার পছন্দ মতো বিভিন্ন পদের লোকজনকে নিয়ে নেবেন। তো একটা মজার কাহিনী বলে নেই এই প্রসঙ্গে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার প্রথম সাধারণ সম্পাদক, অত্যন্ত মেধাবী, শামসুল হক, অত্যন্ত মেধাবী, তাকে বললেন লিখতে, তুমি লেখো শামসুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক, লেখো মজিবর। তো ডান দিকে বসা খন্দকার মোশতাক, বয়সে বড়, বিদ্যা বুদ্ধিতেও বড়, এগিয়ে থাকেন। তিনি বললেন, আপনি আমারে দেখেন না, মজিবর তো জেলখানায়। হ্যাঁ, তখন বঙ্গবন্ধু সেখানে উপস্থিত ছিলেন না ওই দিন। হ্যাঁ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার প্রিয় কথা, খামোশ খামোশ,
বলে দিয়ে বললেন, তোমারেও দেখি মজিবরেও দেখি, মজিবরে দেশে কাম হইতো, তোমার দেশে কাম হইতো না। শামসুল হক লেখক, মজিবর যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক। সাধারণ সম্পাদক। ঘটনাটা ছোট, কিন্তু আমি বলি যে মানুষটি জেলখানায়, তখন তার বয়স কত, 29 বছর। এই বয়সের একজন তরুণকে তার মধ্যে সম্মোহনের কি সূচনা আছে, সেইটা প্রমাণিত হলো এই ঘটনার মধ্য দিয়ে। তো আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু হলো, এবং অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর সেই, তাতে প্রথম দিকে লেখা আছে এই নামকরণ আওয়ামী মুসলিম লীগ নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিলেন না। অলি আহাদ তো সরাসরি প্রতিবাদ করেছিলেন। তো বঙ্গবন্ধু বললেন, সবাই মিলে যখন এটা বলেছে, আমরাও সেটা মেনে নেই, পরিস্থিতি বিশেষে বদলাবো। এবং শেষ পর্যন্ত 1955 21শে অক্টোবর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, 1955 জি। 21শে অক্টোবর এই নামটি, মুসলিম শব্দটি ছেঁটে দেওয়া হলো মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের যৌথ প্রচেষ্টায়। তো সেই দিন থেকে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি দল হলো। তবে তার জন্মক্ষণটিকে আমি বেশ গুরুত্ব মনে করি। মনে রাখতে হবে যে জন্মক্ষণে আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ 42 দফা দাবি ছিল তার ম্যানিফেস্টোতে। অবশ্য শামসুল হক 12 দফা দাবি তৈরি করেছেন। সব মিলিয়ে বাঙালির যা দাবি সেই কথাটাই বলা ছিল আর কি। তো আওয়ামী লীগ প্রথম থেকেই বাঙালি লগ্ন একটি দল আর কি। আওয়ামী লীগের কাছে আমাদের ঋণ স্বাধীন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঋণ আওয়ামী লীগ। কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগকে অতিক্রম করে, আওয়ামী লীগকে ছেড়ে একাই তিনি বাঙালি মুক্তির জন্য লড়েছেন। অসংখ্য, আমার একটা লেখায় আমি ব্যাখ্যা করেছি, অসংখ্য দৃষ্টান্ত আছে। তো বঙ্গবন্ধু ক্রমাগতভাবে এই দলটিকে গড়ে তুলেছে। মনে রাখতে হবে 1949-এ যখন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়, তখন কিন্তু অনেকেই, আমার মুরব্বী যারা, অনেকেই আওয়ামী লীগ সম্পর্কে তির্যক মন্তব্য করতে শুরু করেছে, শুনেছি। কিন্তু বঙ্গবন্ধু যখন 1953-তে সাধারণ সম্পাদক হলেন, ততদিনে শামসুল হক মানসিকভাবে বিকৃত হয়ে গেছেন। তারপর থেকে আওয়ামী লীগ কিন্তু তৃণমূল লগ্ন হলো, জনগণের মধ্যে ব্যাপৃত হলো তার পরিচিতি। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে গড়ে তুললেন বঙ্গবন্ধু। এবং হোসেন শহীদ সরওয়ার্দী 63-তে 5ই ডিসেম্বর লোকান্তরিত হবার পরে আওয়ামী লীগের অবস্থা তো বাংলায় বললে ছাড়া বেড়া অবস্থা, তার থেকে গুছিয়ে তুললেন শেখ মুজিবুর রহমান। 64-তে আওয়ামী লীগ পুনর্গঠন করলেন। তো এই সব কিছু মিলিয়ে আজকের আওয়ামী লীগ তার শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং তার কন্যার নেতৃত্বের কাছে ঋণী। পিতা পুত্রীর নেতৃত্ব, তবে পিতার নেতৃত্ব স্বল্পকালীন ছিল। তিনি 66-তে সভাপতি, আবার তিনি 66-র পরে 74-এ এসে দলের সভাপতিত্ব ছেড়ে দিলেন, কামরুজ্জামান সভাপতি করলেন, তিনি প্রধানমন্ত্রী থাকলেন। 57-তে একবার তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের কাজে ফিরে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি মানতেন। প্রাথমিকভাবে আওয়ামী লীগকে আমরা পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক রীতিনীতির একটি দল মনে করি। সমাজতন্ত্র তার মধ্যে আছে, ক্রমাগতভাবে বঙ্গবন্ধু জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ অভিজ্ঞতার ভিত্তিতে তা আসছে। তো যাকে, কিন্তু শেখ হাসিনা আছেন দলের সভাপতি হিসেবে 43 বছর, অর্থাৎ পিতা চাইতো কন্যা অনেক এগিয়ে আছেন। 81-র 17ই মে থেকে উনি। তো সব কিছু মিলিয়ে আমরা আওয়ামী লীগের কাছে যা চেয়েছি সব কিছু পাইনি। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু একটা কথা বলতেন যে আত্মসমালোচনা করুন,
আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। এই যে তিনটি কথা, আওয়ামী লীগকে আজকে বলবো আমি, 75 বছরের আওয়ামী লীগকে এই কথাটি অনুসরণ করতে বঙ্গবন্ধুর কথা। জি স্যার, আমি আপনার কাছে আবার আসবো যে মানে আমরা কি পাইনি সেটা শুনবো। আমাদের সাথে উপস্থিত হয়েছেন সুভাষ সিংহ রায়, যেমনটি শুরুতে বলছিলাম, উনি একটু যানজটের কারণে আসতে একটু বিলম্ব হয়েছে। জনাব সুভাষ সিংহ রায়, সৈয়দ আনোয়ার হোসেন যেমনটি বললেন যে আওয়ামী লীগের কাছে বাংলাদেশের ঋণ হলো আমাদের ঋণ হলো আসলে বাংলাদেশ, মানে স্বাধীনতা এনে দিয়েছে। এবং যেমনটি উনি একদম জন্মক্ষণ থেকে বললেন, বঙ্গবন্ধু তখন শেখ মুজিব কারাগারে ছিলেন, কারাগারে থাকার পরেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল যে সংগঠনে, সেই সংগঠনের বিকাশ আসলে হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরেই। শুরুতে নানা টানাপোড়েন, শেষে বঙ্গবন্ধুর হাত ধরে এটার পূর্ণ বিকাশ। এই জায়গাটাতে মানে বঙ্গবন্ধু একজন ব্যক্তি মানে একদম ওই জায়গা থেকে উঠে এসে একটা সংগঠন, একটা গোটা জাতির আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, মানে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ সব মিলে মানে একজন ব্যক্তি কখনো কখনো পুরো সংগঠনের মানে মহিরুহ হয়ে যান। কিভাবে মানে আওয়ামী লীগের ঋণটা আসলে বঙ্গবন্ধুর কাছে বা বাংলাদেশের ঋণটা আওয়ামী লীগের কাছে, ঋণের হিসাব নিকাশটা একটু শুনি। আপনার প্রশ্নের গুরুত্ব অনেক অনেক গভীরে। জানি না কতজন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের আজকের লেখাটা পড়েছেন। কোন লেখাটা? আমাদের সময়ে যে লেখাটি প্রকাশিত হয়েছে, বাঙালির লগ্ন ও বাঙালির ভাগ্য ফেরানোর দল। এবং আমি এই লেখাটি কম করে হলো 4 বার পড়েছি। ছোট লেখা। একটু বলে রাখি, এটা কিন্তু সংসদ থেকে প্রকাশিত বা প্রকাশিত হয়ে গেছে কিনা ওইটার বড় মূল লেখারই ছোট অংশ। একটা ছোট অংশ। তো আমি যাক, পড়ার জন্য টাকা দিতে হয় না, টাকা দিলে আপনার স্যারকে 4 বার টাকা দিতে হতো। এখন আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলি যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যে ব্যাখ্যা দিয়েছেন এটাই যথার্থ। এবং 29 বছরের একটি ছেলে, বয়স কতই বা হয়, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এবং তখন তিনি কারাগারে, এটা আমরা সবাই জানি। এখন তার 3 দিন পরে তিনি মুক্ত হলেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সকল পারিষদ নিয়ে আজকে যে কেন্দ্রীয় কারাগার যেটা ছিল নাজিমউদ্দিন রোডে, সেখানে ব্যান্ড পার্টি বাজিয়ে তিনি হেঁটে হেঁটে শেখ মুজিবকে বরণ করে নিয়ে আসলেন। এই ইতিহাস তো ইতিহাসের এই পাতায় লেখা আছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিব 1947 সালে 7ই সেপ্টেম্বর অর্থাৎ 15ই আগস্টের মাত্র 3 সপ্তাহ মাথায় তিনি প্রথম করলেন গণতান্ত্রিক যুবলীগ। এবং এই গণতান্ত্রিক যুবলীগ কেন করেছেন তার ডায়েরিতে লিখেছেন। তিনি বলছেন যে একটা কমনাল হারমোনি তৈরি করবার জন্য আমাদের এই উদ্যোগ ছিল, যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। নিশ্চয়ই আপনিও পড়েছেন, যারা দর্শকদের মধ্যে যারা এই বইটি পাঠ করেছেন তারা দেখেছেন। এবং দেখেন তার ধারাবাহিকতা দেখেন। 1948 সালের 4 জানুয়ারি তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম দিলেন এবং তিনি কিন্তু আহ্বায়ক হননি। আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু এইভাবে কিন্তু তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন। 1949 সালে 26শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন। কি কারণে বহিষ্কৃত হলেন? চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার কারণে। এবং যারা যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের কেউ কেউ কিন্তু মুচলেকা দিয়ে তারা কিন্তু ছাত্রত্ব ফিরে পেলেন। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী পিতা ফজলুল কাদের চৌধুরী, তিনি এটা বঙ্গবন্ধুর যে কে যারা অনুসরণ করত গোয়েন্দার দলগুলো, যেটা 14 খণ্ডে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সিক্রেট ডকুমেন্টস, সেই খণ্ডতে আপনি দেখবেন একেবারেই প্রথম খণ্ড এবং পরবর্তীতে দ্বিতীয় খণ্ডে এই ফজলুল কাদের চৌধুরী সে গিয়েছিল বঙ্গবন্ধুকে এই আপোসনামা যাতে স্বাক্ষর করে সেটার জন্য। বঙ্গবন্ধু সে আপোসনামা স্বাক্ষর করেননি এবং বলেছেন করবেন না। খেয়াল করা দরকার যে মাত্র 22 বছরের মাথায়, মাত্র বলছি আমি কারণ এই 22 বছরের মাথায় ঠিক ওই 26শে মার্চেই শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাঙালি জাতি পুরো গোটা পাকিস্তান থেকেই এই মাটি থেকে বহিষ্কার করে দিলেন। ইতিহাসের কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু চলেছে।
আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করি, 1949 সালের 17ই আগস্ট যে প্রথম ওয়ার্কিং কমিটির যে গঠনতন্ত্র কর্মসূচি অনুমোদিত হয়, এটা স্যারের সমস্ত লেখাতে এবং বইতে কিন্তু আছে। দেশ রক্ষা, বৈদেশিক নীতি, মুদ্রা কেন্দ্রের হাতে রেখে সব ক্ষমতা পূর্ব পাকিস্তানের হাতে দিতে হবে। এটা শুধু 6 দফার যে পরবর্তীতে যুক্ত হওয়া কিংবা মানে 6 দফার স্বাধীনতার মধ্যে বীজটা দেখি, আসলে তখন থেকেই সে তখন থেকে তার মাথায় ঘুরছে এবং তখনকার ওয়ার্কিং কমিটির বৈঠকে গঠনতন্ত্র ও কর্মসূচিতে এটা অনুমোদিত হয় এবং পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসনের প্রস্তাব সুনির্দিষ্টভাবে ওই 49 সালের 17ই আগস্ট কিন্তু গৃহীত হয়। তাহলে এই যে বলা হয় না, একজন সুদূর প্রসারী এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতার কতগুলো গুণ থাকা দরকার, সেই গুণের পুরোটাই অধিকারী ছিলেন শেখ মুজিবুর রহমান। এখন আওয়ামী লীগের এই যে পথ চলা, এই পথ চলাতে নানান রকম রাজনৈতিক বাধা এসেছে এবং এমনকি যখন বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন তখনও কিন্তু তার সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি কিন্তু 6 দফাকে সমর্থন করেননি এবং আমাদের এখানে যারা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদের কেউ কেউ এবং তাদের অনেক নেতাই এবং আওয়ামী লীগের ভিতরে অনেক বড় নেতা তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের ভিতরে তারা কিন্তু 6 দফাকে সমর্থন করেনি এবং বামপন্থীদের অনেকে বলেছে সিআইয়ের দলিল। এতগুলো রাজনৈতিক বাধা অতিক্রম করে শেখ মুজিব সবার চেয়ে এগিয়ে গেছেন কেন? কারণ তো একটাই, তিনি বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছিলেন এবং তিনি 6 দফা ঘোষণার সাথে সাথেই তিনি যখন পাকিস্তান থেকে ফিরে এসে ঘোষণা করলেন, এরপরে তো উল্কার বেগে ছড়িয়ে বেরিয়েছেন এবং 35 দিনে 32টি সভা করেছেন বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত। এর মধ্যে তিনি আমার কারাগারেও গিয়েছেন, এর মধ্যে তাকে জামিন নিতে হয়েছে। অনেকগুলো ইতিহাস কিন্তু এখানে যুক্ত আছে। জি, আওয়ামী লীগের আমরা একটা বিরতিতে যাব, আপনি এই পর্বটা শেষ একটা করে বাক্য শেষ করি। আমরা তো প্রায় বলি না যে বাঙালি জাতি লড়াকু দল জাতি, বাঙালি জাতি সাহসী জাতি, সংগ্রামের জাতি। আপনি যদি বাঙালি জাতির সাহসী এবং সংগ্রামী লড়াকু এই শব্দগুলো যদি প্রয়োগ করেন তাহলে আওয়ামী লীগের যে 75 বছরের যে ইতিহাস, এটা লড়াই সংগ্রামের ইতিহাস। জি, এর কথা এক বাক্যে বলতে হবে। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম আজ 23শে জুন 1949 সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে জন্ম নিয়েছিল আওয়ামী মুসলিম লীগ। 1955 সালে মুসলিম শব্দটি ছেঁটে ফেলে আওয়ামী লীগ পরিণত হয় সব মানুষের দলে, যে সংগঠন আজ টানা চতুর্থবারের মতো বাংলাদেশ পরিচালনা করছে। জনাব সৈয়দ আনোয়ার হোসেন, আপনি শুরুতে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে যদি আসি আবার, আপনি বলছিলেন যে আত্মসমালোচনা, আত্মশুদ্ধির কথা। বিচ্যুতিটা কোথায়, যে সমালোচনার জায়গাগুলো কোথায়? ধন্যবাদ। আজকে আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালন করছি আমরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। কিন্তু একটি কথা আহমদ ছফা বলতেন, আহমদ ছফার সঙ্গে আমি ঘনিষ্ঠ ছিলাম বলেই তাকে বলতে শুনেছি। তার মধ্যে কিছুটা, তার উক্তির মধ্যে, মন্তব্যের মধ্যে কিছুটা অতিরঞ্জনও ছিল, আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু বাস্তবতা যে একেবারে নেই তা বলা যায় না। তিনি বলতেন আওয়ামী লীগ যখন জেতে তখন আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগই জিতে, হ্যাঁ, যখন হারে তখন বাংলাদেশ, গোটা বাংলাদেশ হারে। কথাটার মধ্যে বাস্তবতাও ছিল, আমি অস্বীকার করি না। তবে সুভাষ সিংহ রায় যে কথাগুলো বললেন তাতে জনগণ লগ্ন, বাঙালি লগ্ন আওয়ামী লীগের কথা আমরা শুনেছি। এ কথাটা অন্তত 71 পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের বাঙালিদের গড়ে তোলার ক্ষেত্রে মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর অবদান মানে অনস্বীকার্য রয়ে গেছে বলে আমি মনে করি।
ইতিহাস স্বীকৃত সত্য। আচ্ছা, তারপরে আরেকটা কথা আমি বলেছিলাম বঙ্গবন্ধুর কথা বলে, যে আত্মসমালোচনা করুন, সংযম করুন, আত্মশুদ্ধি করুন। এই কথাটা তিনি বলতেন নেতা কর্মীদের, এবং আমি এখন তো তেমন কথা বলার কেউ নাই, অন্তত আমি বলছি আওয়ামী লীগকে যে আয়নায় মুখ দেখে আজকে ৭৫ বছরে আপনারা সেই কাজটি করুন আর কি। অন্তত এই জন্যে যে আমার প্রত্যাশা প্রাপ্তি সমীকরণ করতে হবে। অন্তত আওয়ামী লীগ কিন্তু বিকল্পহীন দল, বাংলাদেশের একমাত্র প্রাচীন বৃহত্তম জনগণ লগ্ন। আর একটা কথা বলে রাখি, শেখ মুজিবুর রহমান 1969 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1953 পরে আওয়ামী লীগ জনগণের মধ্যে লগ্ন হয়েছিল, তার আগে কিন্তু হয়নি। আমার মুরব্বীদেরকে আমি দেখেছি নাক সিটকাতে যে আওয়ামী লীগ দিয়ে কিছু হবে না আর কি, এ তো বিত্তবানদের দল। তো কিন্তু সেই বিত্তবানদের দলেই কি হলো সেটা আমরা জানি। এরাই কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করার আমাকে সাহায্য করলো। এই কথাটা মনে রাখতে হবে। অবশ্য বাংলাদেশের জনগণ সাথে ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্ব যখন কথা বলি তখন আমরা একই সঙ্গে বলি যে জনগণ ছিল। বঙ্গবন্ধু কোনো এক ব্যক্তি এককভাবে নেতৃত্ব দিতে পারেন না। জন সি ম্যাক্সওয়েলের একটা কথা আমি মাঝে মধ্যেই উদ্ধৃত করি বিভিন্ন প্রসঙ্গে, যে এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, ট্রাভেলস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু সেই নেতা যিনি এই তিনটি কাজ করেছিলেন আর কি। এবং সেই 1314 দিন তিনি সময় পেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে। সেই সময় তিনি যা করে গেছেন তারই ধারাবাহিকতায় আজও বাংলাদেশ চলমান। তবে হ্যাঁ, ৭৫ থেকে ৯৬ একটা ছেদ ২১ বছর এটা দীর্ঘ ছেদ সময়। পড়েছিল, সেটা আমি স্বীকার করব, ইতিহাসের অংশ। তো কিন্তু একটি কথা, বঙ্গবন্ধু যা চেয়েছিলেন তা কি হচ্ছে? সুভাষ সিংহ রায়ের যা বলবে সে অবশ্যই হচ্ছে, কিন্তু আমি তার সঙ্গে সবিনয় দ্বিমত পোষণ করব, তা হচ্ছে না। হওয়ার উচিত ছিল, আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হওয়া উচিত ছিল সেইটা। যেমন ধরুন একটা কথা বলি, যে আমি নিজের কানে শুনেছি 10ই জানুয়ারি 1972 রেসকোর্সে বঙ্গবন্ধু 17 মিনিটের 1871টি শব্দের সংক্ষিপ্ত স্বতঃস্ফূর্ত অলিখিত ভাষণে বললেন, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। তো এখন আমার সংবিধানে 2011-তে 15তম সংশোধনীতে যোগ করা হলো যে রাষ্ট্রধর্ম হইবে ইসলাম। এবং কি আপত্তিকর কথা, তবে অন্যান্য ধর্ম পালন করা যাইবে। মানুষের কোনো অধিকার নাই কার কি ধর্ম পালন করবে না করবে তা বলবার। তো সেই জন্যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা সরে আসলাম যখন ওই সংশোধনী করলাম। 1, 2, বাংলাদেশে ধনবৈষম্য এখন অর্থনীতিবিদরা তথ্য উপাত্ত দিয়ে বলেন যে প্রায় 80%। বাজারে গেলে আমি তো বাজার করতে পারি না, আমি বাজার করতে পারি না, আপনি পারেন কিনা আমি জানি না, সুভাষ পারে কিনা আমি জানি না, আমরা পারি না। আমার খাবার তালিকা থেকে অনেক কিছু বাদ পড়ে গেছে। তো এক ধনবৈষম্য, মূল্যস্ফীতি সব কিছু মিলিয়ে আমি চিড়িয়া চাপটা। তো বঙ্গবন্ধু তো এটা তো চাননি। আমি চাই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে চেতনা লগ্ন থাক, বঙ্গবন্ধু লগ্ন থাক, এই আওয়ামী লীগকে আমি চাই। কিন্তু আপোষকামী বা পরিবর্তনের একটা কথা আছে, যে ৭৫ বছর আগের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ, এই পরিবেশ পরিস্থিতির আওয়ামী লীগ হ্যাঁ, এক সময়ের হতে সাথে পারে না। পাল্টাবে, কিন্তু মৌলিক জায়গায় তো থাকতে হবে। কিন্তু মৌলিক
পরিবর্তন হয় না। উইনস্টন চার্চিলের একটি কথা আছে, আমি যার বাংলা অনুবাদ করি, যে পরিবর্তনে কোনো সমস্যা নেই, তবে সেই পরিবর্তন সঠিক লক্ষ্যাভিসারী হতে হবে। জি। তো আমার পরিবর্তন হচ্ছে, কিন্তু সঠিক লক্ষ্যাভিসারী হচ্ছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন। জি স্যার, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৭৫ বছর পূর্ণ করেছে। একটা দলের ৭৫ বছর পূর্ণ করে এটা অনেক বড় ঘটনা, এবং যত দিন যাবে মানুষ বয়স হলে আসলে হয়তো বুড়িয়ে যায়, কিন্তু একটা সংগঠন আরও বেশি পরিপক্ক হয়, আরও দায়িত্বশীল হয়, আরও বেশি মানুষের সাথে সম্পৃক্ত হয়। জনাব সুভাষ সিংহ রায়, যেমনটি সৈয়দ আনোয়ার হোসেন বলছিলেন যে কখনো কখনো মানুষের বা সংগঠনের সমালোচনা, আত্মসংযম, আত্মশুদ্ধি দরকার, এবং উনি আয়নায় দাঁড়ানোর কথা বলেছেন। আপনি কি ৭৫ বছরে একটা সংগঠনের অনেক রকমের উত্থান পতন, লড়াই সংগ্রাম থাকে, সেখানে উনি যেটা বলছেন যে ঠিক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই সংলগ্ন থাকতে হবে আওয়ামী লীগকে, এটা একদম সহজ চাওয়া, সেইখানে কি কোনো বিচ্যুতি চোখে পড়ে আপনার? কঠিন প্রশ্ন। আহমেদ ছফার কথা যখন এখানে আলোচনা হয়েছে, আহমেদ ছফার একটা অসাধারণ উক্তি আছে, যে অনেকে বলে গীতাঞ্জলি বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, আমি বলি দাবায় রাখতে পারবা না। এবং কেন তিনি বলেছিলেন তার বিস্তর ব্যাখ্যা তিনি বিভিন্ন সভার মধ্যে কথাবার্তায় বলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেকবার কথা বলবার, বসে কথা শুনবার। আপনি যে বিচ্যুতির কথা বললেন, এবং সেটা বঙ্গবন্ধু তার সভাপতি হিসেবে শেষ ভাষণ যেটা দিয়েছিলেন, যেটা স্যার কিছুটা উল্লেখ করেছেন 1974 সালের 18 জানুয়ারি, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, দুঃখী মানুষকে ভুলে যেও না। এবং তিনি আবেগতাড়িত হয়ে অনেক স্পষ্ট উচ্চারণ করেছিলেন যে আমার কাছে যখন কুকুরি মুকুরির থেকে যখন সেই কর্মীটি আসে, যাদের পায়ে স্যান্ডেল নাই, তাদের ঠিকমতো গায়ে বস্ত্র নাই, সে ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছিলেন। এবং বারবার আওয়ামী লীগকে তিনি কর্মীদের বলেছেন, তোমরা দুঃখী মানুষের থেকে দূরে সরে যেও না। এবং বলেছেন, আমি কখনো নিজের স্বার্থের জন্য রাজনীতি করি নাই। অপূর্ব একটি ভাষণ। আমি জানি না আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন গত 2 দশকে কিংবা 1.5 দশকে, তারা কতখানি। আমি এখানে একটু থামাই আপনাকে, আমি একটা ছোট জিনিস যুক্ত করে দিই। 1981 সালে 17 মে যখন শেখ হাসিনা দেশে ফিরলেন, তখন প্রায় ধ্বংসপ্রায়, আজকেও শেখ হাসিনা তার যে জনসভার ভাষণে বলেছেন যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবার জেগে উঠেছে, কারণ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত ছিল, ফলে সেই সংগঠন। আপনি যেটা বলছিলেন যে গত 1.5 দশকে যারা আওয়ামী লীগে এসেছে, তারা কি সেই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগের আবেগের নাম, অনুভূতির নাম। সেই অনুভূতি কি গত 1.5 দশকে যারা এই সুযোগ সুবিধা বা ক্ষমতার লোভে এসেছে, তারা কি সেটাকে ধারণ করে? এটা মিলিয়ে যদি বলেন। আমি আপনার সাথে সহমত পোষণ করে এটা দ্বিমত পোষণ করি। আপনি যাদেরকে দেখছি তারা কিন্তু আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগ হিসেবে পরিচয় দিচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগ না। কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট গল্পের কথা বলি, আমার ব্যক্তি জীবনের গল্প, খুব সংক্ষিপ্ত আকারে বলি। আমি ছাত্র রাজনীতি করার কারণে বাংলাদেশে প্রান্ত থেকে প্রান্তে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। এই বঙ্গবন্ধু কন্যার সাথে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি একবার ছাত্রলীগের একটা নবীনবরণ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম মৌলভীবাজারের কুলাউড়া থানায়। সেখানে ডাকবাংলোতে যখন রাত্রেবেলা মশার কামড় খাচ্ছি, সেই সময় ওখানকার আওয়ামী লীগের যিনি মূল নেতা ছিলেন, তৎকালীন আওয়ামী লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক জব্বার মিয়া, যিনি 1979 সালে পার্লামেন্টে জয়লাভ করেছিলেন। আওয়ামী লীগ 39টি আসন পেয়েছিল, তার মধ্যে একজন জব্বার মিয়া। সেই জব্বার মিয়া আমাকে বলছে যে, নেতা, আমাকে এভাবে বলছে যে গত সপ্তাহে আব্দুর রাজ্জাক আমার এখানে এসেছিলেন, তা তিনি
আমাকে অনেক কিছু পরামর্শ দিয়েছেন। তার মানে তখন কিন্তু আওয়ামী লীগ ভাগ হয়ে গেছে, আব্দুর রাজ্জাক তখন বাকশালে চলে বাকশাল গেছে। করে। তাই আমি বললাম আপনি কি বললেন? আমি বললাম যে নেতা, আপনাকে তো নেতা মানতাম, আপনি 1981 সালের 17ই মে আমাদের ওই বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন ঢাকায়, সারাদিন বৃষ্টিতে ভেজাইছেন, এবং যখন শেখ হাসিনা সিঁড়ি দিয়ে নেমে আসছে তখন বলছেন জব্বার মিয়ারা হাত তোলো, এই তোমাদের নেতা। আমরা জব্বার মিয়ারা যারা তৃণমূলে থাকি তাদের হাত একবার উঠলে আর নামে না। আপনি বড় নেতা, একবার হাত ওঠে একবার হাত নামে। তা আপনি যে যাদেরকে চিনছেন, যাদেরকে আমরা কিন্তু প্রতিনিয়ত সেই দেখছি, জব্বার মিয়ারা তো এখন পিছনে চলে না গেছে। না না, এটা অনেক কিছু ভাবনা চিন্তা করে আমার মন্তব্য করতে হবে। আমি একটা খোলামেলা বলি যে আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনা থেকে কখনো বিচ্যুত হয়নি। আপনি খেয়াল করে দেখুন তো, বাংলাদেশে এখন 64 জেলার মধ্যে 58টি জেলায় কোনো ভূমিহীন গৃহহীন নাই। বঙ্গবন্ধু এই যাত্রা শুরু করেছিলেন দেশে ফিরে আসার 1 মাসের মাথায়, 1 মাস 10 দিনের মাথায়, 20 ফেব্রুয়ারি 1972 সালে তিনি ওই রামগতিতে এই আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন এবং গৃহহীনদের জবিদান করা, গৃহদান দেওয়া শুরু করেছিলেন। আবার ঠিক বঙ্গবন্ধু কন্যা 1997 সালে ওই যে সেন্ট মার্টিনে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে কিন্তু পুনর্বাসনের যাত্রা শুরু করলেন। আজকে 495টি উপজেলার ভিতরে 464 জেলাতে কোনো ভূমিহীন গৃহহীন নাই। জি আজকের যে এই যে দাদা, আমাদের আরেকটা বিরতিতে যেতে হবে, আপনি এই পর্যায়টা শেষ করেন। আমি খুব ছোট করেই বলি, আজকের আমাদের যে সমৃদ্ধির অগ্রযাত্রা আমরা দেখছি, এর মধ্যে নানান রকম প্রান্তিক বিচ্যুতির কথা আমরা বলতে পারবো, কিন্তু আওয়ামী লীগ তার জন্মসূত্র থেকে বেরিয়ে আসেনি কখনোই। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে 17ই মে ফিরে আসেন, তার আগে তাকে যখন নিউজিক পত্রিকা জিজ্ঞেস করেছিল আপনি দেখে যাচ্ছেন কেন, আপনার তো ভয়ঙ্কর বিপদ, যে কোনো সময় একটা বিপদ হতে পারে, সে বলছেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আমি ঝুঁকি জেনেই বাংলাদেশে যাচ্ছি। 19 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কখনো কিন্তু জায়গার থেকে সরেননি। এবং তিনি বলেছিলেন যে প্রথমেই নেমেই তিনি বলেছিলেন এই দুঃখী বাংলার মানুষের জন্যই আমরা কিন্তু ফিরে আসি, আমি সব হারিয়েছি। জি, তা আজকের এই বিশ্লেষণগুলো করা দরকার যে আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা থেকে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ 43 বছর পথ চলছে, সেই জায়গার থেকে বিচ্যুত হয়েছে কিনা। একেবারে বিচ্যুত হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, ফিরবো আলোচনায়, আশা করি আপনাদের পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আওয়ামী লীগের 75 বছর পূর্তির এই দিনে আজকে আওয়ামী লীগের নানা দিক নিয়ে কথা হচ্ছিল। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব সুভাষ সিংহ রায়, সময় একদম কম, 1 মিনিট। আওয়ামী লীগের সামনের আরও দিন আছে, প্রত্যাশাটা যদি ছোট্ট করে বলেন। না, আমরা আওয়ামী লীগের কাছ থেকে সকলেই ভালোটাই প্রত্যাশা করি, কিন্তু আবার এটাও ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তির মতন যে আমরা সকল কাজে পরের প্রত্যাশা করি, অথচ পরের সামান্য ত্রুটি লই আকাশ বিদীর্ণ করি। আমরা আওয়ামী লীগের কাছ থেকে অনেক ভালো প্রত্যাশা করি। যে জীবনে কখনো আওয়ামী লীগে ভোট দেয়নি, কোনোদিন ভোট দিবে না, তারা বেশি বেশি করে আওয়ামী লীগের কাছ থেকে ভালোটাই প্রত্যাশা করে। কিন্তু আওয়ামী লীগের আত্মসমালোচনা, আত্মশুদ্ধির যে কথাটি বঙ্গবন্ধু বলে গেছেন, এটা ভীষণ রকম জরুরি। আপনি আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যেটা বিচারপতি সায়েম তার ছোট্ট একটা বই লিখে গেছেন, অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ। 75, হ্যাঁ। সেই বইতে লিখছেন তিনি, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশন, দিস আই লার্ন ওয়াইল আই ওয়াজ ইয়েট অ্যাট বঙ্গভবন। অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। আওয়ামী লীগ জনগণের দল। 2023 সালে 74 বছরের আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিনে যে ভাষণ দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি বলেছিলেন জনগণের দ্বারা জনগণের জন্যে এবং জনগণের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ কিন্তু এগিয়ে গেছে। এবং সেই আওয়ামী লীগ কিন্তু
বাংলাদেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় নিয়ে যাবে। আপনাকে- এটা আমাদের সকলেরই প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ আনোয়ার হোসেন। আপনার কাছেও এই মানে প্রত্যাশাটা শুনেই শেষ করব, খুব বেশি সময় নেই আজকের আলাদা করে প্রশ্নটা। ধন্যবাদ। 19শে জুন 1975 বাকশাল কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু বলেছিলেন, তার একটি অংশ উদ্ধৃত করছি, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শোধরানো। এই যে বাকশাল করলাম, যদি দেখি এটা ভুল তাহলে এটাও বদলাবো। আমার লক্ষ্য জনগণকে বাঁচানো। তো আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ একটি মানবীয় প্রতিষ্ঠান, মানব সৃষ্ট, কাজেই মানুষের ভুল ত্রুটি তার মধ্যে থাকবেই। সামনে এগোনোর জন্যে আয়নায় মুখ দেখে এই ভুল ত্রুটিগুলো নিশ্চিত করতে হবে যে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, কথা আত্মসংযম, হ্যাঁ, আত্মসংযম, সব তিনটি যেন আওয়ামী লীগের মধ্যে আমি দেখতে পাই। কারণ আওয়ামী লীগ ছাড়া আমার গত্যন্তর নাই। সেই জন্যে আমি সামনে এগোনোর জন্যে আওয়ামী লীগকে আর আওয়ামী লীগ এবং আরো ভালো আওয়ামী লীগ, আরো ভালো বাংলাদেশ আমাদের চাই। আওয়ামী লীগ যেন মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধু চেতনা লগ্ন হয়। জি জি, আপনি আগে বলেছেন। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি, এবং যেটি আসলে আলোচনায় উঠে এলো যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস একদম সমান্তরাল। সেই দলটি টানা 4 বছর দেশ শাসন করছে, তারপরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে এবং প্রত্যাশাও আর আকাশ সমান। ফলে যেমনটি সৈয়দ আনোয়ার হোসেন বলছিলেন, আত্মসমালোচনা, আত্মসংযম এবং আত্মশুদ্ধি, ভুল থেকে শিক্ষা নিয়েই সামনের দিকে এগুতে হবে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।